বাজার থেকে ভারী কেনাকাটা নিয়ে রিকশায় উঠেছিলাম ছেলের সাথে। রিকশাওয়ালা বলল, ভাইজা, ভাবিকে সামলে ধরেন, রাস্তা একটু খারাপ। ছেলে আমাকে কাছে টেনে নিল। রিকশা চলার সময় ঝাঁকুনিতে আমি তার কাঁধে হেলে পড়লাম। সে আমাকে জড়িয়ে ধরল। গন্তব্যে পৌঁছে রিকশার ভাড়া দেওয়ার সময় রিকশাওয়ালা বলল, ভাইয়া, আপনাদের জুটি খুব সুন্দর। বাড়িতে ঢুকে আমি বললাম, রিকশাওয়ালা আমাকে ভাবি বলছিল, তুমি কিছু বললে না কেন? ছেলে কেনাকাটার বাজার রাখতে রাখতে বলল, কারণ আমি চাই তুমি সত্যিই আমার ভাবি হও। আমি অবাক হয়ে তাকালাম। সে আমার কাছে এসে বলল, মা, রিকশায় তোমাকে কাছে পেয়ে বুঝেছি আমি তোমাকে কতটা চাই। আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করো আমাকে। রিকশার ঝাঁকুনির মতো আমার হৃদয়ও কাঁপতে লাগল। পাড়ার সবাই কি আমাদের স্বামী-স্ত্রী মনে করে? এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা চৌধুরী। আমার বয়স ৪১ বছর। আমার স্বামীর নাম সুদীপ চৌধুরী, বয়স ৪৪ বছর। আমাদের ২ সন্তান, তনয় আর রিয়া। তনয় ২০ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রিয়া ১৩ বছর বয়সী, স্কুলে যায়। আজ থেকে ৬ মাস আগের কথা। আমি সেদিন বাজার থেকে ফিরছিলাম তনয়ের সাথে। ভাবি কেমন করে ভুলে গেলাম যে তনয় আমার ছেলে। আমাদের বাড়িতে গিয়ে তনয় যা বলেছিল তা এখনও আমার হৃদয়ে গেঁথে আছে। মা, আমি জানি এটা শুনতে অদ্ভুত লাগবে, কিন্তু আমি তোমাকে মা হিসেবে না দেখে একজন নারী হিসেবে দেখি, বলেছিল তনয়। আমি কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসেছিলাম। কি করে একটা ছেলে তার মায়ের সাথে এমন কথা বলে? আমি তনয়কে বললাম, তনয়, তুমি কি বলছ? আমি তোমার মা। কিন্তু তনয় আমার হাত ধরে বলল, মা, তুমি কি বুঝো না? আমি তোমাকে প্রতিদিন দেখে বড় হয়েছি। তোমার সৌন্দর্য, তোমার যত্ন, তোমার স্নেহ, সবকিছু আমাকে তোমার প্রেমে পড়িয়েছে। আমি আর তোমাকে মা হিসেবে দেখতে পারি না গি। তনয়ের কথা শুনে আমার মাথা ঘুরে যাচ্ছিল। আমি রান্নাঘরে গিয়ে পানি খেলাম। কিন্তু তনয় আমার পিছনে এসে বলল, মা, আমি সিরিয়াস। আমি তোমাকে ভালোবাসি। সেদিন রাতে খাবার টেবিলে আমি স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। সুদীপ অফিসের কাজে ব্যস্ত ছিল। রিয়া তার লেখাপড়া নিয়ে মশগুল। কিন্তু তনয় আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমি একজন অপরিচিত সুন্দরী নারী। রাতে শোয়ার সময় সুদীপকে সব বলার কথা ভাবলাম। কিন্তু বলতে পারলাম না। কি করে একজন বাবার কাছে বলব যে তার ছেলে তার মায়ের প্রেমে পড়েছে? পরের দিন সকালে তনয় আমার কাছে এসে বলল, মা, আমি জানি তুমি অবাক হয়েছ। কিন্তু আমার ভালোবাসা সত্যি। গিয়ে আমি তনয়কে বললাম, তনয়, তুমি আমার ছেলে। আমি তোমার জন্ম দিয়েছি। তুমি কিভাবে এমন কথা ভাবতে পারো? তনয় বলল, মা, আমি এইসব সম্পর্কের কথা ভাবি না। আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি। তুমিও তো একজন নারী। বয়সের দিক থেকে আমাদের মধ্যে খুব বেশি পার্থক্য নেই গি। আমি তনয়কে বুঝানোর চেষ্টা করলাম, তনয়, এটা ভুল। সমাজ এটা মেনে নেবে না। এটা অনৈতিক। কিন্তু তনয় বলল, সমাজ কি বলবে তা নিয়ে আমি ভাবি না। আমি শুধু তোমাকে চাই। এরপর কয়েকদিন আমি তনয়কে এড়িয়ে চলার চেষ্টা করলাম। কিন্তু তনয় আমার পিছনে পিছনে ঘুরত। আমি যেখানেই যেতাম সেখানেই তনয় এসে হাজির হতো। একদিন আমি বাজার যাচ্ছিলাম। তনয় আমার সাথে যেতে চাইল। বাজারে তনয় আমার জন্য নানা জিনিস কিনে দিত। সেদিন তনয় আমার জন্য একটা সুন্দর শাড়ি কিনে দিল। আমি বললাম, তনয়, আমার শাড়ির দরকার নেই। কিন্তু তনয় বলল, মা, তোমাকে এই শাড়িতে খুব সুন্দর লাগবে গু। সেদিন বিকেলে তনয় আমাকে বলল, মা, আমি তোমার জন্য একটা সারপ্রাইজ করেছি। আমি জিজ্ঞেস করলাম, কি সারপ্রাইজ? তনয় বলল, তুমি এসো, দেখাবো গু। তনয় আমাকে নিয়ে গেল তার রুমে। সেখানে তনয় আমার অনেক ছবি লাগিয়ে রেখেছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এসব কি? তনয় বলল, মা, এগুলো তোমার ছবি। আমি গোপনে তুলেছি। তুমি কত সুন্দর। আমি রেগে গিয়ে বললাম, তনয়, তুমি এমন কাজ করতে পারো না। আমার অনুমতি ছাড়া আমার ছবি তুলেছ? তনয় বলল, মা, আমি তোমাকে ভালোবেসে করেছি। আমি এই ছবিগুলো দেখে তোমার কথা ভাবি। সেদিন রাতে আমি সুদীপকে সব বলার সিদ্ধান্ত নিলাম। কিন্তু সুদীপ বাইরে একটা পার্টিতে গিয়েছিল। আমি একা বাড়িতে ছিলাম রিয়ার সাথে। রিয়া তার পড়ায় ব্যস্ত ছিল। তনয় আমার কাছে এসে বসল। বলল, মা, তুমি কি আমার ভালোবাসা বুঝো? আমি বললাম, তনয়, তুমি ভুল পথে যাচ্ছ।
এটা ভালোবাসা নয়, এটা একটা ভুল অনুভূতি গু। তনয় আমার হাত ধরে বলল, মা আমি জানি এটা অস্বাভাবিক। কিন্তু আমি কিছু করতে পারি না। তুমি আমার হৃদয়ে ঢুকে গেছো কু। আমি তনয়ের হাত সরিয়ে দিয়ে বললাম, তনয় এটা ভুল। তুমি কোনো মেয়ের সাথে দেখাশোনা করো। তনয় বলল, মা আমি অন্য কোনো মেয়ের কথা ভাবতে পারি না। তোমার মতো সুন্দর, তোমার মতো যত্নশীল কেউ নেই কেউ। আমি বললাম, তনয় আমি তোমার মা। আমি তোমাকে জন্ম দিয়েছি। তুমি কিভাবে এমন কথা ভাবতে পারো? তনয় বলল, মা আমি এসব সম্পর্কের কথা ভাবি না। আমি শুধু জানি আমি তোমাকে চাই। আমি রেগে গিয়ে বললাম, তনয় তুমি আমার সাথে এমন কথা বলতে পারো না। আমি তোমার মা গু। এরপর কয়েকদিন তনয়ের আচরণ আরও অদ্ভুত হয়ে গেল। সে আমার পিছনে পিছনে ঘুরত। আমি যা করতাম তাই সে দেখত। আমি রান্না করলে সে পাশে এসে দাঁড়াত। আমি কাপড় শুকাতে গেলে সেও যেত। একদিন সকালে আমি স্নান করে বের হলাম। দেখি তনা আমার জন্য অপেক্ষা করছে। তনা আমাকে বলল, মা তুমি খুব সুন্দর লাগছ কু। আমি বললাম, তনয় তুমি এমন কথা বলতে পারো না গু। তনয় বলল, মা আমি মিথ্যা বলি না। তুমি সত্যিই সুন্দর গু। আমি তনয়কে বললাম, তনয় তুমি একজন সাইকোলজিস্টের কাছে যাও। তোমার মানসিক চিকিৎসা দরকার। তনয় বলল, মা আমার কোনো মানসিক সমস্যা নেই। আমি শুধু তোমাকে ভালোবাসি। আমি বললাম, তনয় এটা ভালোবাসা নয়। এটা একটা ভুল অনুভূতি গু। সেদিন বিকেলে সুদীপ অফিস থেকে ফিরল। আমি তনয়ের সাথে কথা বলছিলাম। সুদীপ জিজ্ঞেস করল, কি নিয়ে কথা হচ্ছে? আমি কিছু বলতে পারলাম না। তনয় বলল, বাবা মা আর আমি পড়াশোনা নিয়ে কথা বলছিলাম গু। রাতে খাবার সময় তনয় আমার পাতে বেশি খাবার দিয়ে দিল। সুদীপ বলল, তনয় তুমি মায়ের খুব যত্ন নাও। তনয় বলল, বাবা মায়ের যত্ন নেওয়া আমার কর্তব্য। খাবার পরে আমি থালা বাসন ধোয়ার জন্য রান্নাঘরে গেলাম। তনয়ও আমার সাথে এল। তনয় বলল, মা আমি তোমাকে সাহায্য করি গিয়ে। আমি বললাম, তনয় তোমার সাহায্যের দরকার নেই গিয়ে। কিন্তু তনয় আমার কাছেই দাঁড়িয়ে রইল। আমি থালা ধোয়ার সময় তনয় আমার কাঁধে হাত রাখল। আমি চমকে উঠলাম। তনয় বলল, মা তুমি ভয় পেলে কেন? আমি তনয়ের হাত সরিয়ে দিয়ে বললাম, তনয় তুমি আমাকে স্পর্শ করতে পারো না কি? তনয় বলল, মা আমি তোমার ছেলে। আমি তোমাকে স্পর্শ করতে পারি না কেন? আমি বললাম, তনয় তুমি আমাকে যেভাবে স্পর্শ করছ সেটা মায়ের প্রতি ছেলের স্পর্শ নয় কি? তনয় বলল, মা আমি তোমাকে ভালোবাসি বলে স্পর্শ করি। পরের দিন সকালে তনয় আমার জন্য চা বানিয়ে আনল। আমি বললাম, তনয় আমি নিজেই চা বানাতে পারি কি? তনয় বলল, মা আমি তোমার জন্য চা বানিয়ে আনতে চাই। চা খাওয়ার সময় তনয় আমার দিকে এমনভাবে তাকাল যেন আমি কোনো অপরিচিত সুন্দরী নারী। আমি বললাম, তনয় তুমি আমার দিকে এমনভাবে তাকিও না গিয়ে। তনয় বলল, মা আমি তোমার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকাই গু। আমি বললাম, তনয় এটা ভালোবাসার দৃষ্টি নয়। এটা অন্য কিছু গু। সেদিন দুপুরে রিয়া স্কুল থেকে ফিরে এল। রিয়া তনয়কে জিজ্ঞেস করল, ভাইজা তুমি মায়ের সাথে এত কথা বলো কেন? তনয় বলল, রিয়া মায়ের সাথে কথা বলতে মন ভালো লাগে। রিয়া বলল, কিন্তু ভাইজা তুমি তো আগে মায়ের সাথে এত কথা বলতে না কি? তনয় বলল, এখন আমি বুঝেছি মায়ের কত যত্নের দরকার। আমি রিয়ার কথা শুনে বুঝলাম যে রিয়াও তনয়ের আচরণের পরিবর্তন লক্ষ্য করেছে। আমি ভাবলাম এভাবে চললে একদিন সবাই বুঝে ফেলবে। সেদিন বিকেলে আমি তনয় নাস্তা খাওয়ার সময় তনয় আমার পাশে বসে খেতে চাইল। আমি বললাম, তনয় তুমি তোমার জায়গায় বসো। তনয় বলল, মা আমি তোমার কাছে বসে খেতে চাই। আমি বললাম, তনয় এভাবে চলতে পারে না। তুমি আমার ছেলে। তুমি আমার সাথে এমন আচরণ করতে পারো না। তনয় বলল, মা আমি কোনো খারাপ আচরণ করিনি। আমি শুধু তোমার যত্ন নিচ্ছি গু। আমি বললাম, তনয় এটা যত্ন নয়। এটা অন্য কিছু। তনয় বলল, মা তুমি আমাকে ভুল বুঝছ। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। সেদিন দুপুরে আমি একটা সিদ্ধান্ত নিলাম। আমি তনয়কে বললাম, তনয় আমি তোমার বাবাকে সব বলে দেব। তনয় ভয় পেয়ে বলল, মা তুমি বাবাকে কিছু বলো না। বাবা রেগে যাবে গু। আমি বললাম, তনয় তাহলে তুমি আমার প্রতি তোমার এই মনোভাব পরিবর্তন করো। তনয় বলল, মা আমি চেষ্টা করব। কিন্তু আমার মন তোমার জন্য পাগল গু। আমি বললাম, তনয় তুমি মনোবিদের কাছে যাও। তোমার সাহায্য দরকার গু। তনয় বলল, মা আমি ঠিক আছি। আমার কোনো সমস্যা নেই। সেদিন বিকেলে সুদীপ অফিস থেকে ফিরে বলল, প্রিয়াঙ্কা তনয়কে আজকাল একটু অদ্ভুত লাগছে। সে সবসময় তোমার আশেপাশেই থাকে। আমি বললাম, হ্যাঁ আমিও লক্ষ্য করেছি।
সুদীপ বলল, তনয়ের কি কোনো মানসিক সমস্যা হয়েছে? আমি বললাম, তা হতে পারে। আমরা একবার ডাক্তার দেখাতে পারি। সুদীপ তনয়কে ডেকে বলল, তনয়, তুমি কেমন আছো? কোনো সমস্যা আছে? তনয় বলল, বাবা, আমি ভালো আছি। কোনো সমস্যা নেই। সুদীপ বলল, তনয়, তুমি আজকাল মায়ের সাথে খুব বেশি সময় কাটাও। তোমার বন্ধুদের সাথে সময় কাটাও। তনয় বলল, বাবা, আমার মায়ের সাথে থাকতে ভালো লাগে গি। সুদীপ বলল, এটা স্বাভাবিক নয় তনয়। একটা ২০ বছরের ছেলের মায়ের সাথে সারাক্ষণ লেগে থাকা ঠিক নয় কি? তনয় বলল, বাবা, আমি মায়ের যত্ন নিতে চাই। সুদীপ বলল, তনয়, তোমার মায়ের যত্নের জন্য আমি আছি। তুমি তোমার পড়াশোনা আর ভবিষ্যৎ নিয়ে ভাবো। তনয় বলল, বাবা, আমি সব ভাবি, কিন্তু মায়ের বিষয়টাও গুরুত্বপূর্ণ। রাতে খাবার সময় সুদীপ তনয়ের আচরণ খেয়াল করল। তনয় আমার পাতে খাবার পরিবেশন করছিল, আমার গ্লাসে পানি ঢেলে দিচ্ছিল, আমার চেয়ার ঠিক করে দিচ্ছিল। খাবারের পরে সুদীপ আমাকে বলল, প্রিয়াঙ্কা, তনয়ের আচরণ সত্যিই অস্বাভাবিক। আমি ভাবছি তাকে একজন মনোবিদের কাছে নিয়ে যাব। আমি বললাম, হ্যাঁ, সেটাই ভালো হবে। পরের দিন সকালে সুদীপ অফিসে যাওয়ার আগে তনয়কে বলল, তনয়, আগামীকাল আমি তোমাকে একজন ডাক্তারের কাছে নিয়ে যাব। তনয় জিজ্ঞেস করল, কেন বাবা? আমার কি কোনো অসুখ হয়েছে? সুদীপ বলল, তনয়, তুমি আজকাল একটু অদ্ভুত আচরণ করছ। ডাক্তার দেখিয়ে নিয়ে কি? তনয় বলল, বাবা, আমি ঠিক আছি। আমার ডাক্তার দেখানোর দরকার নেই। সুদীপ অফিসে চলে যাওয়ার পর তনয় আমার কাছে এসে বলল, মা, তুমি বাবাকে আমার সম্পর্কে কিছু বলেছ? আমি বললাম, তনয়, আমি কিছু বলিনি, কিন্তু তোমার আচরণ দেখে সবাই বুঝতে পারছে গি। তনয় বলল, মা, আমি চেষ্টা করছি স্বাভাবিক থাকতে, কিন্তু তোমাকে দেখলেই আমার মন অস্থির হয়ে যায়। আমি বললাম, তনয়, তুমি একজন সাইকোলজিস্টের কাছে যাও, তোমার সাহায্য দরকার। তনয় বলল, মা, আমি কারো সাহায্য চাই না, আমি শুধু তোমাকে চাই। আমি রেগে গিয়ে বললাম, তনয়, তুমি এমন কথা বলতে পারো না, আমি তোমার মা। সেদিন বিকেলে রিয়া স্কুল থেকে ফিরে আমাকে জিজ্ঞেস করল, মা, তনয় ভাইয়ার কি হয়েছে? সে আজকাল তোমার সাথেই থাকে। আমি রিয়াকে বললাম, রিয়া, তোমার ভাইয়ার একটু মানসিক চাপ আছে। রিয়া বলল, মা, তনয় ভাইজা কি তোমাকে পছন্দ করে? আমি চমকে উঠে বললাম, রিয়া, তুমি কি বলছ? রিয়া বলল, মা, আমি দেখেছি তনয় ভাইজা তোমার দিকে অদ্ভুত চোখে তাকায়। আমি বুঝলাম যে রিয়াও তনয়ের আচরণ লক্ষ্য করেছে। আমি রিয়াকে বললাম, রিয়া, তোমার ভাইয়ার একটু মানসিক সমস্যা আছে, তুমি এসব নিয়ে চিন্তা করো না। রিয়া বলল, মা, তনয় ভাইয়াকে ডাক্তার দেখাও। আমি বললাম, হ্যাঁ রিয়া, আমরা ডাক্তার দেখাবো। সেদিন রাতে খাবার সময় তনয় আবার আমার খুব যত্ন নিল। রিয়া তনয়ের আচরণ খেয়াল করছিল। খাবারের পরে রিয়া তার রুমে চলে গেল। আমি রান্নাঘরে থালা বাসন ধুতে গেলাম। তনয় আমার সাথে এল। তনয় বলল, মা, আমি তোমাকে সাহায্য করি। আমি বললাম, তনয়, আমার সাহায্যের দরকার নেই, তুমি তোমার রুমে যাও। কিন্তু তনয় আমার পাশেই দাঁড়িয়ে রইল। তনয় বলল, মা, আমি তোমাকে একটা কথা বলবো। আমি বললাম, কি কথা? তনয় বলল, মা, আমি জানি তুমি আমার অনুভূতি বুঝো না, কিন্তু আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি। আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি। আমি থালা ছেড়ে দিয়ে তনয়ের দিকে ঘুরে দাঁড়ালাম। বললাম, তনয়, তুমি কি বলছো জানো? তুমি তোমার সীমা অতিক্রম করে ফেলেছ। তনয় বলল, মা, আমি জানি এটা অস্বাভাবিক, কিন্তু আমার হৃদয় তোমার জন্য পাগল। আমি রাতে ঘুমাতে পারি না, সারাক্ষণ তোমার কথা ভাবি। আমি বললাম, তনয়, তুমি একটা মারাত্মক ভুল করছ। আমি তোমার জন্ম দিয়েছি, তুমি আমার সন্তান। তনয় বলল, মা, আমি এসব সম্পর্কের কথা ভাবি না, আমি শুধু জানি আমি তোমাকে চাই। তুমি আমার কাছে একজন সুন্দর নারী। আমি রেগে গিয়ে তনয়কে একটা চড় মারলাম। বললাম, তনয়, তুমি লজ্জা করো না? তুমি আমার ছেলে হয়ে আমার সাথে এমন কথা বলছ? তনয় গালে হাত দিয়ে বলল, মা, তুমি আমাকে মারলে? আমি তো তোমাকে ভালোবেসে কথা বলেছি। আমি বললাম, তনয়, এটা ভালোবাসা নয়, এটা একটা মানসিক বিকার। তনয় কাঁদতে শুরু করল। বলল, মা, আমি কিছু করতে পারি না, তুমি আমার হৃদয়ে ঢুকে গেছ, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। আমি তনয়কে দেখে মায়া লাগল, কিন্তু এই মায়া মাতৃত্বের মায়া। আমি বললাম, তনয়, তুমি একজন মনোবিদের কাছে যাবে, তোমার চিকিৎসা দরকার। তনয় বলল, মা, আমি চিকিৎসা করাব না, আমি শুধু তোমাকে চাই। আমি বললাম, তনয়, তুমি যদি চিকিৎসা না করাও তাহলে আমি এই বাড়িতে থাকব না।
তনয় ভয় পেয়ে বলল, মা তুমি কোথায় যাবে? আমি বললাম, আমি আমার মায়ের বাড়ি চলে যাব। যতদিন তুমি সুস্থ না হও ততদিন আমি এই বাড়িতে থাকব না গি। তনয় আমার পা ধরে বলল, মা তুমি আমাকে ছেড়ে যেও না। আমি মরে যাব গু। আমি বললাম, তনয় তাহলে তুমি চিকিৎসা করাও উ। তনয় কাঁদতে কাঁদতে বলল, মা আমি চিকিৎসা করাব, কিন্তু তুমি আমাকে ছেড়ে যেও না গে। আমি বললাম, তনয় তুমি যদি সুস্থ হয়ে যাও তাহলে আমি থাকব। পরের দিন সুদীপ তনয়কে একজন মনোবিদের কাছে নিয়ে গেল। ডাক্তার তনয়ের সাথে অনেকক্ষণ কথা বললেন। তারপর সুদীপকে বললেন, আপনার ছেলের একটা মানসিক সমস্যা আছে। এটাকে ইডিপাস কমপ্লেক্স বলা হয় গ। সুদীপ জিজ্ঞেস করল, এর চিকিৎসা আছে? ডাক্তার বললেন, হ্যাঁ আছে, কিন্তু সময় লাগবে। নিয়মিত কাউন্সেলিং করতে হবে গ। সুদীপ বাড়িতে ফিরে আমাকে সব বলল। আমি স্বস্তি পেলাম যে তনয়ের চিকিৎসা আছে। সুদীপ বলল, প্রিয়াঙ্কা তনয়ের এই সমস্যার কারণ কি? আমি সুদীপকে বললাম, আমি জানি না। হয়তো আমি তনয়কে ছোটবেলায় খুব বেশি আদর করতাম। সুদীপ বলল, এটা তোমার দোষ নয়, এটা একটা মানসিক সমস্যা গে। তনয় চিকিৎসা শুরু করল। প্রথম দিকে তনয়ের কোনো পরিবর্তন দেখা গেল না। সে আমার প্রতি একই রকম আচরণ করত। কিন্তু ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করল। 1 মাস পরে তনয় আমার কাছে এসে বলল, মা আমি বুঝতে পেরেছি আমি ভুল ছিলাম। তুমি আমার মা। আমি তোমাকে নিয়ে ভুল চিন্তা করেছি উ। আমি খুশি হয়ে বললাম, তনয় তুমি বুঝতে পেরেছ, এটাই অনেক বড় বিষয়। তনয় বলল, মা আমি আমার আচরণের জন্য দুঃখিত। আমি তোমাকে কষ্ট দিয়েছি উ। আমি তনয়কে জড়িয়ে ধরে বললাম, তনয় তুমি আমার ছেলে। তোমার যাই সমস্যা হোক আমি তোমার পাশে আছি। কি তনয় কাঁদতে শুরু করল। বলল, মা আমি আমার মনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম গু। তনয়ের চিকিৎসা 3 মাস চল। এই 3 মাসে তনয় সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। সে আমার প্রতি স্বাভাবিক মাতৃভক্তি প্রদর্শন করত। আমাকে মা হিসেবে সম্মান করত। ডাক্তার বললেন, তনয়ের চিকিৎসা সম্পন্ন হয়েছে। এখন সে সম্পূর্ণ সুস্থ ও সুদীপ আর আমি খুব খুশি হলাম। তনয় এখন তার বন্ধুদের সাথে সময় কাটায়। সে একটা মেয়ের সাথে বন্ধুত্ব করেছে। সে আমার কাছে এসে বলল, মা আমি স্বাধীনা নামে একটা মেয়ের সাথে বন্ধুত্ব করেছি উ। আমি খুশি হয়ে বললাম, তনয় এটা খুব ভালো খবর উ। তনয় বলল, মা স্বাধীনা খুব ভালো মেয়ে, তোমার সাথে তার দেখা করিয়ে দেবগু। আমি বললাম, অবশ্যই তনয়, আমি স্বাধীনার সাথে দেখা করতে চাই। কি তনয় বলল, মা আমি স্বাধীনাকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করতে চাই উ। আমি তনয়কে জড়িয়ে ধরে বললাম, তনয় এটাই তো স্বাভাবিক, তুমি একটা মেয়েকে ভালোবাসবে, তার সাথে বিয়ে করবে উ। কয়েকদিন পরে তনয় স্বাধীনাকে বাড়িতে নিয়ে এল। স্বাধীনা খুব সুন্দর আর ভদ্র মেয়ে। আমি তাকে দেখে খুশি হলাম। স্বাধীনা আমাকে আন্টি বলে সম্বোধন করল। স্বাধীনা আমাকে বলল, আন্টি তনয় আপনার কথা অনেক বলে, সে আপনাকে খুব ভালোবাসে খু। আমি বললাম, স্বাধীনা তনয় একটা ভালো ছেলে, তুমি তাকে খুশি রাখবে উ। স্বাধীনা বলল, আন্টি আমি তনয়কে অনেক ভালোবাসি, আমরা বিয়ে করতে চাই ই। আমি বললাম, স্বাধীনা এটা খুব ভালো কথা, আমি তোমাদের বিয়েতে খুশি গু। সুদীপও স্বাধীনাকে পছন্দ করল। রিয়াও স্বাধীনার সাথে ভাব জমিয়ে নিল। পুরো পরিবার স্বাধীনাকে গ্রহণ করল। 6 মাস পরে তনা আর স্বাধীনার বিয়ে হল। বিয়ের দিন তনা আমার কাছে এসে বলল, মা আমি আমার অতীতের জন্য দুঃখিত, আমি তোমাকে কষ্ট দিয়েছি উ। আমি তনয়কে আশীর্বাদ করে বললাম, তনয় অতীত ভুলে যাও, তুমি এখন একজন স্বাভাবিক মানুষ, স্বাধীনার সাথে সুখে থাকো গু। বিয়ের পরে তনয় আর স্বাধীনা আলাদা ফ্ল্যাটে থাকতে শুরু করল। তনয় মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে। সে স্বাধীনাকে নিয়ে আসে। 1 বছর পরে স্বাধীনা গর্ভবতী হল। তনয় খুশি হয়ে আমার কাছে এসে বলল, মা আমি বাবা হতে যাচ্ছি ও। আমি খুশি হয়ে বললাম, তনয় এটা খুব ভালো খবর, আমি দাদি হতে যাচ্ছি গু। 9 মাস পরে স্বাধীনার একটা ছেলে হল। তনয় তার ছেলের নাম রাখল অভিজিৎ। আমি আমার নাতিকে দেখে খুব খুশি হলাম। তনয় এখন একজন ভালো বাবা, সে তার স্ত্রী আর সন্তানের যত্ন নেয়া। আমি দেখে খুশি হই যে তনয় একজন স্বাভাবিক মানুষ হিসেবে জীবনযাপন করছে। কিন্তু এই সুখের মাঝেও একটা রহস্য ছিল। তনয়ের যে মানসিক সমস্যা হয়েছিল তার পিছনে একটা গোপন কারণ ছিল যা আমরা কেউ জানতাম না। একদিন তনয়ের পুরনো ডায়েরি পেলাম। ডায়েরি পড়ে আমি জানতে পারলাম যে তনয় ছোটবেলা থেকেই আমার প্রতি অস্বাভাবিক টান অনুভব করত।
কিন্তু সে এটা কাউকে বলতে পারত না। ডায়েরিতে লেখা ছিল, আমি জানি এটা ভুল, কিন্তু আমি আমার মাকে একজন নারী হিসেবে দেখি। আমি এই অনুভূতিকে দমিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু পারি না। আমি আমার মনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি গু। আমি বুঝলাম যে তনয় অনেক দিন ধরেই এই সমস্যায় ভুগছিল। সে একা একা লড়াই করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সে হার মেনেছিল। ডায়েরিতে আরও লেখা ছিল, আমি জানি আমার মা আমাকে ভুল বুঝবে, কিন্তু আমি কিছু করতে পারি না। আমার হৃদয় তার জন্য পাগল। আমি চাই তিনি আমাকে বুঝুক গু। আমি তনয়ের এই লেখা পড়ে কেঁদে ফেললাম। আমি বুঝলাম যে তনয় কত কষ্টে ছিল। সে তার মনের কথা কাউকে বলতে পারত না। কিন্তু এখন তনয় সুস্থ। সে একটা স্বাভাবিক জীবনযাপন করছে। তার একটা সুন্দর পরিবার আছে। আমি খুশি যে তনয় তার সমস্যা কাটিয়ে উঠেছে। আজ তনয়ের ছেলে অভিজিতের প্রথম জন্মদিন। আমরা সবাই একসাথে উৎসব করলাম। তনয় আমার কাছে এসে বলল, মা, আমি খুশি যে আমার একটা সুন্দর পরিবার আছে গু। আমি তনয়কে বললাম, তনয়, তুমি একজন ভালো বাবা হয়েছ। অভিজিৎকে ভালোবাসো। তনয় বলল, মা, আমি অভিজিৎকে সেইভাবে বড় করব যেন তার মানসিক বিকাশ ঠিকভাবে হয় গিয়ে। রিয়াও এখন বড় হয়েছে। সে কলেজে পড়ে। তার একটা বন্ধু আছে। রিয়া আমাকে বলল, মা, তনয় ভাইজা এখন অনেক ভালো। আগে সে তোমার সাথে অদ্ভুত আচরণ করত। আমি রিয়াকে বললাম, রিয়া, তোমার ভাইয়ার একটা মানসিক সমস্যা ছিল। এখন সে সুস্থ। রিয়া বলল, মা, আমি খুশি যে তনয় ভাইজা ঠিক হয়ে গেছে গু। সুদীপও খুশি। সে বলল, প্রিয়াঙ্কা, আমি ভেবেছিলাম তনয়ের সমস্যা সারবে না। কিন্তু ডাক্তারের চিকিৎসায় সে ঠিক হয়ে গেছে গি। কিন্তু গল্পের এখানেই শেষ নয়। একটা বড় রহস্য ছিল যা আমরা কেউ জানতাম না। তনয়ের মানসিক সমস্যার পিছনে একটা গভীর কারণ ছিল। তনয়ের এক বন্ধু রাহুল আমার কাছে এসে বলল, আন্টি, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি জিজ্ঞেস করলাম, কি কথা রাহুল? রাহুল বলল, আন্টি, তনয়ের সমস্যার পিছনে একটা ঘটনা আছে। আমাকে বলেছিল যে সে ছোটবেলায় একটা দুর্ঘটনা দেখেছিল। আমি জিজ্ঞেস করলাম, কি ধরনের দুর্ঘটনা? রাহুল বলল, আন্টি, তনয় বলেছিল যে সে একবার আপনাকে আর আঙ্কেলকে এমন একটা অবস্থায় দেখেছিল যা তার মনে গভীর প্রভাব ফেলেছিল। আমি বুঝতে পারলাম রাহুল কি বলতে চাইছে। আমি বললাম, রাহুল, এটা কবে ঘটেছিল? রাহুল বলল, আন্টি, তনয় যখন 10 বছর বয়সী ছিল। আমার মনে পড়ল 10 বছর আগের একটা ঘটনা। একদিন রাতে সুদীপ আর আমি আমাদের রুমে ছিলাম। হঠাৎ তনয় রুমে ঢুকে পড়েছিল। আমরা তাকে দেখতে পাইনি। আমি বুঝলাম যে সেদিনের ঘটনা তনয়ের মনে গভীর প্রভাব ফেলেছিল। একটা শিশুর পক্ষে এমন কিছু দেখা খুবই ক্ষতিকর। রাহুল বলল, আন্টি, তনয় বলেছিল যে সেদিনের পর থেকে তার মনে অদ্ভুত চিন্তা আসতে শুরু করেছিল। সে আপনাকে নিয়ে ভুল ভাবতে শুরু করেছিল। আমি বুঝলাম যে তনয়ের সমস্যার মূল কারণ ছিল সেই শৈশবের ট্রমা। একটা শিশু যা দেখার কথা নয় তা দেখে ফেলার কারণে তার মানসিক বিকাশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমি রাহুলকে বললাম, রাহুল, তনয় কি এখনও এই ঘটনা নিয়ে ভাবে? রাহুল বলল, আন্টি, তনয় এখন সুস্থ। সে এসব নিয়ে আর ভাবে না গু। আমি স্বস্তি পেলাম। কিন্তু আমি বুঝলাম যে আমাদের অসাবধানতার কারণে তনয়ের এই সমস্যা হয়েছিল। আমি আর সুদীপ আরও সাবধান হওয়া উচিত ছিল। সেদিন রাতে আমি সুদীপকে রাহুলের কথা বললাম। সুদীপ বলল, প্রিয়াঙ্কা, আমাদের অজ্ঞতার কারণে তনয়ের এই সমস্যা হয়েছিল। আমরা আরও সতর্ক হওয়া উচিত ছিল। আমি বললাম, সুদীপ, এখন তনয় সুস্থ। এটাই গুরুত্বপূর্ণ। সুদীপ বলল, হ্যাঁ, কিন্তু আমাদের অন্যান্য সন্তানদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। রিয়ার ক্ষেত্রেও আমাদের সাবধান হতে হবে। আমি বললাম, সুদীপ, তুমি ঠিক বলেছ। আমরা আগে থেকেই সাবধান থাকব। সুদীপ বলল, প্রিয়াঙ্কা, সন্তানদের মানসিক বিকাশ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আরও সচেতন হতে হবে। পরের দিন আমি তনয়ের কাছে গিয়ে বললাম, তনয়, তুমি কেমন আছো? তনয় বলল, মা, আমি ভালো আছি। স্বাধীনা আর অভিজিৎ নিয়ে খুব খুশি। আমি তনয়কে বললাম, তনয়, তুমি যদি কখনো কোনো সমস্যায় পড় তাহলে আমাদের বলবে কি? তনয় বলল, মা, আমি এখন সুস্থ। আমার কোনো সমস্যা নেই। কিন্তু গল্পে আরও একটি রহস্য ছিল। তনয়ের ডাক্তার ডক সেনগুপ্ত আমাকে একদিন ডেকে পাঠালেন। আমি তার চেম্বারে গেলাম। ডক সেনগুপ্ত বললেন, প্রিয়াঙ্কা, আমি আপনাকে তনয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই। আমি জিজ্ঞেস করলাম, কি বিষয় ডাক্তার?
সেনগুপ্ত বললেন, তনয়ের চিকিৎসার সময় আমি জানতে পেরেছি যে তার সমস্যার পিছনে শুধু একটি শৈশব ট্রমা নয়, আরও কিছু কারণ আছে গিউ। আমি জিজ্ঞেস করলাম, কী ধরনের কারণ? সেনগুপ্ত বললেন, তনয়ের মস্তিষ্কে হরমোনের সামান্য একটি অসঙ্গতি ছিল। এটি তার আচরণকে প্রভাবিত করেছিল। আমি বললাম, এটি কি জেনেটিক? সেনগুপ্ত বললেন, এটি জেনেটিকও হতে পারে। আপনার পরিবারে এমন কোনো ইতিহাস আছে? আমি ভাবলাম। আমার দাদার একটি অদ্ভুত আচরণ ছিল। তিনি তার বোনের প্রতি অস্বাভাবিক আসক্তি দেখাতেন। কিন্তু পরিবারের সবাই এটি গোপন রেখেছিল। আমি ডাক্তারকে বললাম, ডাক্তার, আমার দাদার একটি অদ্ভুত আচরণ ছিল। তিনি পরিবারের কাছের মহিলাদের প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করতেন। সেনগুপ্ত বললেন, তাহলে এটি জেনেটিক হতে পারে। কিন্তু চিন্তার কিছু নেই। তনয়ের চিকিৎসা সম্পূর্ণ হয়েছে। তার আর এই সমস্যা হবে না। আমি জিজ্ঞেস করলাম, ডাক্তার, তনয়ের সন্তানদের ক্ষেত্রে কি কোনো ঝুঁকি আছে? সেনগুপ্ত বললেন, খুবই কম সম্ভাবনা আছে। তবে সতর্ক থাকা ভালো। আমি ডাক্তারকে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরলাম। আমি ভাবলাম এই তথ্য তনয়কে বলা উচিত কিনা। শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিলাম যে তনয়কে জানানো দরকার। সেদিন সন্ধ্যায় তনয় আমাদের বাড়িতে এলসবাধিনা আর অভিজিৎকে নিয়ে। আমি তনয়কে একা ডেকে ডাক্তারের কথা বললাম। তনয় শুনে বলল, মা, এটি কি মানে আমার সন্তানদের এই সমস্যা হতে পারে? আমি বললাম, তনয়, সম্ভাবনা খুবই কম। কিন্তু তুমি সতর্ক থাকবে। তনয় বলল, মা, আমি অভিজিতের মানসিক বিকাশ খেয়াল রাখব। আমি চাই না সে আমার মতো সমস্যায় পড়ুক। আমি বললাম, তনয়, তুমি একজন ভালো বাবা। অভিজিৎ ভালো থাকবে। কিন্তু এই পারিবারিক ইতিহাসের আরও গভীরে একটি রহস্য লুকিয়েছিল। আমার মা একদিন আমাকে ডেকে বললেন, প্রিয়াঙ্কা, তোর দাদার বিষয়ে তোকে একটি সত্য কথা বলতে হবে। আমি জিজ্ঞেস করলাম, মা, কি কথা? আমার মা বললেন, তোর দাদার আচরণের কারণ ছিল তার শৈশবে ঘটা একটি ঘটনা। মা বললেন, তোর দাদা যখন ৮ বছরের ছিল, তখন তার বাবা মা মারা গিয়েছিল একটি দুর্ঘটনায়। তাকে তার খালা পালন করেছিল। তার খালা তার প্রতি অতিরিক্ত স্নেহ দেখাতকে। আমি জিজ্ঞেস করলাম, এতে সমস্যা কি ছিল? মা বললেন, তার খালার স্নেহ ছিল অস্বাভাবিক। সে তোর দাদাকে স্বামীর মতো যত্ন নিত। মা আরও বললেন, এই অস্বাভাবিক পরিবেশে বেড়ে ওঠার কারণে তোর দাদার মানসিক বিকাশ ঠিকভাবে হয়নি। সে কাছের মহিলাদের প্রতি ভুল ধরনের আকর্ষণ অনুভব করত। আমি বুঝলাম যে আমাদের পরিবারে এই সমস্যার একটি ইতিহাস আছে। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা, তাহলে তনয়ের সমস্যাও এই কারণে? মা বললেন, হতে পারে। তবে তনয়ের সমস্যা এখন সমাধান হয়েছে। আর এই ধরনের সমস্যা সবসময় বংশানুক্রমিক হয় না। আমি ভাবলাম, আমাদের পরিবারের এই গোপন ইতিহাস জানার পর আমাদের আরও সতর্ক হতে হবে। বিশেষ করে রিয়ার ক্ষেত্রে। রিয়া এখন ১৭ বছরের। সে কলেজে পড়ে। তার একটি বয়ফ্রেন্ড আছে। আমি রিয়ার আচরণ খেয়াল রাখি। এখনও পর্যন্ত তার কোনো অস্বাভাবিকতা দেখিনি। রিয়া একদিন আমাকে বলল, মা, আমি অর্জুনকে ভালোবাসি। আমরা বিয়ে করতে চাই। আমি খুশি হয়ে বললাম, রিয়া, এটি খুব ভালো খবর। রিয়ার বন্ধু অর্জুন একটি ভালো ছেলে। সে রিয়াকে সম্মান করে। আমি দেখে খুশি যে রিয়ার মানসিক বিকাশ স্বাভাবিক। ১ বছর পরে রিয়া আর অর্জুনের বিয়ে হল। বিয়ের দিন রিয়া আমাকে বলল, মা, তুমি আমাকে খুব ভালোভাবে বট করেছ। আমি রিয়াকে আশীর্বাদ করে বললাম, রিয়া, তুমি অর্জুনের সাথে সুখে থাকো। রিয়া বলল, মা, আমি খুব খুশি। রিয়ার বিয়ের পর আমি আর সুদীপ একা থাকতে শুরু করলাম। তনয় তার পরিবার নিয়ে আলাদা থাকে। রিয়াও তার স্বামীর সাথে থাকে। কিন্তু গল্পের সবচেয়ে বড় রহস্য তখনই প্রকাশ পেল যখন তনয়ের ছেলে অভিজিৎ ৫ বছর বয়সে পৌঁছাল। অভিজিৎ একটি অদ্ভুত আচরণ শুরু করল। অভিজিৎ তার মা স্বাধীনার প্রতি অস্বাভাবিক আকর্ষণ দেখাতে শুরু করল। সে সবসময় স্বাধীনার সাথে থাকতে চাইত। স্বাধীনাকে জড়িয়ে ধরত। অভিজিতের এই আচরণ দেখে স্বাধীনা চিন্তিত হয়ে পড়ল। স্বাধীনা তনয়কে বলল, তনয়, অভিজিতের আচরণ কি তোমার অস্বাভাবিক লাগছে? তনয় বলল, কী রকম আচরণ? স্বাধীনা বলল, সে আমাকে অন্যভাবে স্পর্শ করে। আমার সাথে অস্বাভাবিক ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। কি? তনয় চিন্তিত হয়ে পড়ল। তনয় আমার কাছে এসে বলল, মা, অভিজিৎ কিছু অদ্ভুত আচরণ করছে। ডাক্তার বলেছিলেন যে জেনেটিক সমস্যা হতে পারে। তাহলে কি অভিজিতেরও সেই সমস্যা শুরু হয়েছে? আমি বললাম, তনয়, অভিজিৎ মাত্র ৫ বছরের। এই বয়সে এমন সমস্যা হয় না। হয়তো এটি শুধু বাচ্চাদের স্বাভাবিক আচরণ।
কিন্তু তনয় বলল, মা আমি ভয় পাচ্ছি। আমি চাই না অভিজিৎ আমার মতো সমস্যায় পড়ুক গু। আমি বললাম, তনয় আমরা অভিজিৎকে ডাক্তার দেখাব গু। আমরা অভিজিৎকে একজন শিশু মনোবিদের কাছে নিয়ে গেলাম। ডাক্তার অভিজিতের সাথে খেলার ছলে কথা বললেন। তারপর আমাদের বললেন, অভিজিতের আচরণ এই বয়সের জন্য স্বাভাবিক। তবে সতর্ক থাকুন গু। ডাক্তার আরও বললেন, অভিজিৎকে সঠিক শিক্ষা দিন। তাকে সীমানা সম্পর্কে শেখান। এবং তার আচরণ পর্যবেক্ষণ করুন। তনয় আর স্বাধীনা অভিজিতের প্রতি আরও সতর্ক হয়ে গেল। তারা অভিজিৎকে সঠিক আচরণ শেখাতে শুরু করল। কিছুদিন পর অভিজিতের আচরণ স্বাভাবিক হয়ে গেল। সে একটি সাধারণ সুদীপের অপারেশন হল। অপারেশন সফল হয়েছিল। কিন্তু সুদীপকে অনেক দিন হাসপাতালে থাকতে হল। এই সময় আমি একা বাড়িতে থাকতাম। তনয় আর রিয়া প্রতিদিন আমাকে দেখতে আসত। তারা আমার খোঁজখবর নিত। একদিন তনয় আমাকে বলল, মা তুমি একা থেকো না, আমাদের সাথে এসে থাকো। আমি বললাম, তনয় আমি এই বাড়িতে অনেক স্মৃতি আছে, আমি এখানেই থাকব। তনয় বলল, মা তাহলে আমি কয়েকদিন তোমার সাথে থেকে যাই। আমি বললাম, তনয় তোমার নিজের সংসার আছে, তুমি স্বাধীনা আর অভিজিৎকে নিয়ে থাকো গু। কিন্তু তনয় জোর করে আমাদের বাড়িতে থেকে গেল। স্বাধীনা আর অভিজিৎও এসে থাকত মাঝে মাঝে। একদিন রাতে সুদীপ হাসপাতাল থেকে ফিরে এল। আমি খুব খুশি হলাম। তনয়ও খুশি হল। পুরো পরিবার একসাথে হল। সুদীপ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। ডাক্তার বলেছেন যে সুদীপকে সতর্ক থাকতে হবে। কিন্তু সে এখন ভালো আছে। এই পুরো ঘটনার মধ্য দিয়ে আমি বুঝলাম যে পরিবারের সবাই একে অপরের জন্য কত গুরুত্বপূর্ণ। তনয়ের অতীতের সমস্যা ছিল, কিন্তু এখন সে একজন ভালো ছেলে। তনয় আমাদের কঠিন সময়ে পাশে ছিল। রিয়াও আমাদের সাহায্য করেছে। আমি গর্বিত যে আমার সন্তানরা আমাদের যত্ন নিয়েছে। এখন আমাদের পরিবার আবার স্বাভাবিক হয়েছে। সুদীপ সুস্থ। তনয় তার পরিবার নিয়ে সুখে আছে। রিয়াও তার সংসারে খুশি। আমি প্রতিদিন ভাবি জীবনে কত ঝড়ঝঞ্ঝা আসে, কিন্তু পরিবারের ভালোবাসা আর একতা দিয়ে সব কিছু কাটিয়ে ওঠা যায়। তনয়ের সেই সমস্যার দিনগুলো এখন অনেক দূরের মনে হয়। সে এখন একজন আদর্শ ছেলে, আদর্শ স্বামী, আদর্শ বাবা। আমি প্রার্থনা করি যেন আমাদের পরিবারে আর কোনো সমস্যা না আসে। সবাই যেন সুখে শান্তিতে থাকে। কিন্তু গল্পের একদম শেষে আরও একটি চমক ছিল। একদিন অভিজিৎ আমার কাছে এসে বলল, দাদি আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখি গু। আমি জিজ্ঞেস করলাম, কী ধরনের স্বপ্ন? অভিজিৎ বলল, দাদি আমি স্বপ্নে দেখি যে আমি একজন বড় মানুষ, আর তুমি আমার বউ। আমি চমকে উঠলাম। অভিজিতের এই কথা শুনে আমার মনে পড়ল তনয়ের অতীতের কথা। আমি ভাবলাম, অভিজিতের মধ্যেও কি সেই জেনেটিক সমস্যা আছে? আমি অভিজিৎকে বললাম, অভিজিৎ এটি শুধু একটি স্বপ্ন, তুমি এসব নিয়ে ভেবো না। অভিজিৎ বলল, দাদি কিন্তু স্বপ্নটি খুব পরিষ্কার মনে থাকে গু। আমি সিদ্ধান্ত নিলাম এই বিষয়টি তনয়কে জানাব। আমি তনয়কে ডেকে অভিজিতের কথা বললাম। তনয় শুনে চিন্তিত হয়ে পড়ল। সে বলল, মা তাহলে কি অভিজিতেরও আমার মতো সমস্যা হবে? আমি বললাম, তনয় এখনও সে ছোট, হয়তো এটি শুধু একটি স্বপ্ন। কিন্তু তনয় বলল, মা আমি অভিজিৎকে আবার ডাক্তার দেখাব, আমি চাই না সে আমার মতো কষ্ট পাক। এভাবেই আমাদের পারিবারিক গল্প চলতে থাকল। জীবনে নানা সমস্যা আসে, কিন্তু ভালোবাসা আর একতা দিয়ে সব কিছু মোকাবেলা করা যায়। আমি এখন একজন দাদি। আমার দুটি নাতিনাতনী আছে। আমি তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। আমি প্রার্থনা করি যেন তারা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারে। তনয়ের সেই কঠিন সময়ের কথা ভেবে আমি বুঝি যে জীবনে কোনো কিছুই পূর্বনির্ধারিত নয়। সমস্যা এলে তার মোকাবেলা করতে হয়। পরিবারের সবাই একসাথে লড়াই করলে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। আজও যখন রিকশায় উঠি মনে পড়ে যায় সেই দিনের কথা যখন সব কিছু শুরু হয়েছিল। কিন্তু এখন আমি জানি যে সেই দিনটি ছিল আমাদের পরিবারের জন্য একটি পরীক্ষা। আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমার গল্পের শেষে আমি বলতে চাই যে পরিবারের ভালোবাসা সবচেয়ে বড় শক্তি। যে কোনো সমস্যা এলে পরিবারের সবাই একসাথে মিলে তার সমাধান করতে পারে। তনয়ের সমস্যা ছিল একটি মানসিক বিকার, কিন্তু আমাদের ভালোবাসা